প্রিয় দর্শক, খুব সোজা করে সোজা কথা বলছি, অর্থাৎ বাজারে দুর্নীতি, প্রশাসনে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্য খাতে দুর্নীতি, উন্নয়নে দুর্নীতি, বামে ডানে সবখানে দুর্নীতি। এত দুর্নীতির মাঝখানে কারা কারা বলেন তো আয়নায় তাদের চেহারাটা দেখতে বুকটা ভয়ে কাঁপছে, আর কারা কারা আয়নার সামনে দাঁড়িয়ে বলছেন স্টপ করাপশন? জানি না কারা কারা বলছেন, সব তালিকাই বোধহয় হওয়া দরকার। আমি সোমা ইসলাম, মেট্রো সাম টু দ্য পয়েন্টের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের উন্নয়ন বিষয় দুর্নীতির সিন্ধুক। সঙ্গে আছেন জয়নুল আবদিন ফারুক, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হচ্ছেন এম এ মান্নান এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ। শুরুটা আমি ভার্চুয়ালি জনাব মান্নান আপনাকে দিয়ে শুরু করতে চাই, আশা করছি শোনা যায় আমার কথা। পরিষ্কার, ধন্যবাদ। জি, যে জায়গাটা জানতে চাই, দুর্নীতির বাইরে বোধহয় কোনো কথা বলার সুযোগ নেই আপাতত, যদিও বাজারের অবস্থা বেলাগাম। কিন্তু আমি যদি বলি কোন কোন দুর্বলতা, কোন কোন শূন্যতা থেকে বেলাগাম হয়ে যায় দুর্নীতি? বেলাগাম, ধন্যবাদ নতুন শব্দের জন্য। বেলাগাম, বেনজির। ও আপনারা বলবেন। বেনজর, বেনজির, বেলাগাম। হ্যাঁ, শুনেন, আমি দুর্নীতি সম্বন্ধে বলতে পারবো, যেহেতু দীর্ঘদিন বেঁচেছি এই দেশে, এবং দুর্নীতি যে সকল মহলে তৈরি হয় এর আশেপাশে ছিলাম, বসবাস করেছি, তাপ লেগেছে গায়ে। নিজে কতটা অংশ নিয়েছি এটা আমি বলবো না, এটা উপরওয়ালা জানেন এবং আমাদের এলাকার লোকেরা জানবে ভালো করেই, ওটা কোনো বিষয় নয়। তবে আপনি যে বললেন দুর্নীতি কোথায় আছে কোথায় নেই, এটা কোনো জীবন থাকলে দুর্নীতি থাকবে। আমি তো বলছি দুর্নীতিতে সুনীতি বেশি আছে, দুর্নীতির চেয়ে উন্নয়ন বেশি আছে। মানুষের জীবনমান দুর্নীতি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ক্ষতির চেয়ে মানুষের জীবনমান, বিশেষ করে আমি যে গ্রামে হাওড়ের মধ্যে আছি, গ্রামের সাধারণ মানুষের জীবনমান 30-40 বছর আগের তুলনায়, বিশেষ করে গত 15 বছরের আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। জনাব এম এ মান্নান, আপনি বলছেন সাধারণ মানুষের মধ্যে আছেন। সাধারণ মানুষ কিরকম আছেন সে খবর নিশ্চয়ই আপনি রাখছেন, কারণ আপনি জনপ্রতিনিধি। 40 বছরের কথা বললেন, 15 বছরের উদাহরণ দিলেন। 40 কিংবা 15 বছর, আমি যদি 40 বছরে চলে যাই, 60, 65, 75 চালের কেজি ছিল, 110 টাকা পেঁয়াজের কেজি ছিল, 100 টাকার উপরে সবজি ছিল, তাহলে কোনটা জনগণের নাগালে আছে? যদি বলি বাজার ব্যবস্থাপনা, কাঁচামরিচ থেকে মাছ মাংস সব কিছুই তো নাগালের বাইরে। জনগণ খাচ্ছেটা কি? বলবেন না খেয়ে নেয়, সবাই খেয়ে আছে, বলবেন কেউ তো মরেনি। মরে গেলে কি হিসাবটা খুব জটিল হয়ে যাবে? একটা দুইটা বিস্ফোরক ঘটনা ছাড়া, সে নুরুল আমিনের লবণের ঘটনা, আপনার জন্ম হয় নাই, আমরা শুনেছিলাম 54 সালে নুরুল আমিন 16 টাকা কেজি লবণ হয়েছিল, তখনটা ইস্ট পাকিস্তান পায়, তখন সে মুখোমুখি এসেছিল। এইসব ঘটনা মাঝে মাঝে হয়, কাঁচামরিচটা এই জন্য। কিন্তু সার্বিকভাবে, সোমা, ডিউ রেসপেক্ট টু ইউ, আপনি যে সময়ের কথা বললেন, বিভিন্ন জিনিসের দাম বললেন, ওই সময় আমাদের দৈনিক বেতন ভাতা কত ছিল, দৈনিক ওয়েজ কত ছিল, আর এখন দৈনিক ওয়েজ কত ছিল, এই দুইটা না বললে ছবিটা পরিষ্কার হবে না। আয় বেড়েছে, ব্যয়ও বেড়েছে, এবং সাধারণ যারা চাকরিজীবী তারা কতটা ব্যয় আয় বেড়েছে সেটা বলতে পারবেন? যারা, আমরা যদি বলে দিই, আমি যদি আপনাকে উদাহরণ দিই, আমি তো সরকারি কর্মকর্তা নাই, কোনো সুযোগ সুবিধা ভোগ করি না, আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি, আমার কি প্রত্যেকবার আমার কি বেতন ভাতা পেনশন বাড়ে? কিন্তু জিনিসপত্রের দাম তো বেড়ে গেছে। আপনারা কি মনেই করছেন শুধু এদেশে সরকারি কর্মকর্তাই থাকে আর বেসরকারি সাধারণ মানুষ থাকে না? তাদের বেতন কি প্রত্যেক বছর বাড়ে? আপনার বাড়ে না, আমি সরি, বাড়া উচিত বলে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত। তো আপনাদের অনেক সংস্থা আছে, আপনাদের এই পেশায় আপনার মতো যারা আছেন সকলে নিশ্চয়ই আপনার কোনো একটা বার্গেনিং, কোনো একটা ব্যাপার আছে, সেটা যদি আপনারা না করেন এটা আপনাদের ব্যর্থতা। তো আমার মনে হয় আপনি এই যে চেয়ারে আছেন এই মুহূর্তে, না, আমাদের ব্যর্থতা ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু কথাই আমি কথা বলি, এটা হচ্ছে আমার একটা চরম বেয়াদবি। কিন্তু কথা হচ্ছে যে আমাদেরটা বাড়েনি, এটা হয়তো আমাদের ব্যর্থতা, কিন্তু যে দেশের যে জিনিসপত্রের দাম কমছে না, লাগামহীনভাবে বাড়ছে, সেটা কি আপনাদের ব্যর্থতা না? দাম তো বাড়বেই, ইউ মাস্ট এগ্রি, নাহলে কোনো তর্কই করা যাবে না। কেনার টাকাটা কোথায় সাধারণ মানুষের? বেতন ভাতা বাড়ছে, আয় বাড়ছে, আপনার ওর মাথা পিছু আয় গড় 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 মানতে হবে, গড়ের বাইরে কোনো হিসাব আপনাকে দিতে পারবো না। পরিসংখ্যান দিয়ে কি আর জীবন চলে? ও তো পরিসংখ্যান দিয়ে তো রাজনীতির কথা হয়। পরিসংখ্যান দিয়ে প্ল্যানিং করি, বাস্তবায়ন করি, বাজেট তৈরি করি, পরিসংখ্যানের বাইরে পা ফেলার কোনো স্কোপ নাই, আমার নাই, সৌদি আরবের নাই, জাপানিদের নাই, মার্কিনীদের নেই। হ্যাঁ, পরিসংখ্যানের ভিন্ন মত থাকতে পারে, ব্যর্থ থাকতে পারে, তবে যে কোনো পরিকল্পনা, যে কোনো বাজেটে, পরিকল্পনার যে কোনো কাজে আপনার পরিসংখ্যানই মূল
মশলা ওর আচ্ছা, ব্যাপারে নির্ভর করতে পরিসংখ্যানই হবে। মূল কথা, মানে বজ্র আটনি ফসকা গেরো। আমি থামাচ্ছি এইখানে। জনাব জয়নুল আবদিন ফারুক, শুনছিলেন আপনি মান্নান সাহেবের কথা। মানুষ ভালো আছে, কিন্তু সেই জায়গায় আমরা সকলেই মানুষ। আমি যদি সেই মানুষের কাতারে আপনাকে ফেলে দিই, দল না, আপনি ভালো আছেন? মোটেই না। কেন? ভালো থাকবো কি করে? এই যে মান্নান ভাইরা যেভাবে যুক্তি দিয়ে বুঝাবার চেষ্টা করে যে অর্থনীতি খুব চাঙ্গা আছে দেশে, মানুষ ভালো আছে, না খেয়ে মরছে না। না খেয়ে মরা বড় বিষয় না, বড় বিষয় হলো বাজারে গিয়ে যে খালি ব্যাগ নিয়ে চলে আসে। মান্নান সাহেব তো কোনদিন বাজারে যায় না। মান্নান সাহেবের মতো লোকেরা কেউ বাজারের দিকে খেয়ালও রাখে না, কারণ অঢেল টাকা, 15 বছর ক্ষমতায়, বেনজিরের মতো টাকার কোনো অভাব নাই। আস্তে আস্তে খবর পাওয়া যাবে ওনাদের কার, অবশ্য মান্নান সাহেবের কাছে আছে কিনা আমি জানি না। কিন্তু বিষয়টা হলো আপনি যে কথা বলেছেন সেই কথার উত্তরটা মান্নান ভাইয়ের কাছ থেকে পাওয়া যায়নি। মান্নান ভাইরা উচিত ছিল যে বাজারে গিয়ে দেখা কাঁচামরিচ 300 টাকা কেন, 100 টাকার উপরে সবজি কেন, এইসব জবাবদিহিতা যদি করতে পারতো জনগণ, ওনাদেরকে পছন্দ করতো, বিনা ভোটের সরকার হলেও তাদেরকে সমর্থন করে যাইতো। যদি জিনিসপত্রের দাম কম থাকতো, মোটা চাল কেনার মতো ক্ষমতা মানুষের থাকতো, সেটা মান্নান ভাইরা করতে পারেন নাই। আজকে মান্নান ভাইদেরকে বলে এই সরকার এই কারণে এই সরকার জনগণের সরকার না, এই সরকার হলো বিনা ভোটের সরকার। আচ্ছা, সেই জায়গাতে আমি যেটা মান্নান সাহেবকে প্রথম প্রশ্ন করেছিলাম, আমরা কথা বলছি এখন দুর্নীতি, যা যা সিন্দুক খুলছি সবখানেই দেখি কালসাপ, দুর্নীতির কালসাপ হাতে চবল দিচ্ছে, কিন্তু কোন কোন জায়গাগুলো ভ্যাকুয়াম হয়ে গেলে এরকম দুর্নীতিটা লাগামহীন হতে থাকে, মানে লাগামটা সরকারের হাতছাড়া হয়ে যায়, কোন জায়গাটাতে আপনারা মনে করছেন? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। সময় ইসলামের কাছে আসলেই খালি এইসব প্রশ্নের উত্তর দিতে হয়। এইসব প্রশ্নের সব উত্তর দিতে গেলে আবার কারাগারে যেতে হয় কিনা, কারাগারে এখন অবশ্যই আর ভয় করি না, মামলাকে আর ভয় করি না। বিষয়টা একটা স্পষ্ট, বাংলাদেশের গত 15 বছরের রাজনৈতিক যে ইতিহাস, দুর্নীতির যে ইতিহাস, ভোটের যে কলঙ্কের ইতিহাস, ক্ষমতা থাকার যে কলঙ্কের ইতিহাস, সেটা বিবেচনা করলে যে ব্যর্থতা আসে আওয়ামী লীগের, সে ব্যর্থতার কারণেই এই নির্বাচনে যেন তেন নির্বাচন, ভাইয়ে ভাইয়ের নির্বাচন করার পরও এই সরকারের উচিত ছিল 2 মাস 3 মাসের মাথায় পদত্যাগ করা। আজকে 6 মাস হয়ে গেল, পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু মান্নান ভাইরা মন্ত্রী হয় না, পদত্যাগ করার বিষয় না। আমার কথা হলো যে আমাদের যে বিষয়টা এখন তুলে ধরার দরকার জনগণের কাছে, যেন তেন অবস্থায় তারা একটা ইলেকশন করে ক্ষমতায় বসলো। দেখুন, 1 সপ্তাহে 2 বার গেল ভারতে, আবার গেল উন্নয়ন করতে চীনে। একজন বলে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, আরেকবার বলে উনি চীন আমাদের উন্নয়নের বন্ধু। চীন থেকে উন্নয়নের টাকা নিয়ে আসবে আর এখানে চুরিদারি করে বেনজিরের মতো পেট মোটা করবে এরা, এই ব্যর্থ সরকার। সেখানে আমি মনে করি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি কোথায় আছে, চালের দাম কত, ডালের দাম কত, মরিচের দাম কত, পেঁয়াজের দাম কত, মানুষ কিনতে পারলো কিনা, সময় বেসরকারি চাকরি করে সে কিনতে পারলো কিনা, আমার টেলিভিশনে ভাইরা যারা সারা রাত ক্যামেরার সামনে দাঁড়িয়ে কষ্ট করে, এখানে কত টাকা বেতন বা বাসা ভাড়া দেওয়ার পর, স্কুলে বেতন দেওয়ার পর কত থাকে, এই বিষয়গুলো যদি তারা খবর রাখতো তাহলে নির্বাচিত সরকার হতো। তারা নির্বাচিত সরকার না বিধায় আজকে এই লোকগুলার খবর রাখার তারা প্রয়োজন মনে করে না। সে কারণে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, যে চলমান অবস্থা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি লাগামহীন, এটার কারণ হলো এদের ব্যর্থতা, এদের অনিয়ম, এদের চুরি, এদের ডাকাতি, এদের লুট। সারা পৃথিবীতে অর্থনীতি চাঙ্গা হয়, আর আমার দেশের অর্থনীতি চিরতরে ধ্বংস করে দিয়েছে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি। একটি কারণ অসম চুক্তি, আর একটি কারণ পররাষ্ট্র নীতি বলতে এই সরকারের কিছুই নাই। পেঁয়াজ আমদানি যখন করবে ওখানে দাম বেড়ে গেলে বন্ধ করে দেয়, এখানে দাম বেড়ে গেলে ওইটা বন্ধ করে দেয়। কিন্তু রেল লাইন আসতে পারবে, করিডোরে স্বাক্ষর করতে পারবে, কিন্তু জনগণের দ্রব্য মূল্য রোধের যে ব্যবস্থা, ধরেন নেপালে ভুটানে পানি বিদ্যুৎ ব্যবহার হয়, সেখানে যদি পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, আমরা যদি আজকে একটা চুক্তি করতে পারতাম ভারতের মাটির উপর দিয়ে আমরা বিদ্যুতের লাইন আনবো, আমরা টাকা কম খরচ হবে, টাকা কম যাবে, সেটা করবে না। ভারতের উপর দিয়ে রেল লাইন নির্মাণ করে এটাতে বন্দুক যাচ্ছে না কামান যাচ্ছে এ বিষয়ে তাদের খবর নাই।
তাদের খবর একটাই, ক্ষমতা থাকতে হবে, চুরি করতে হবে, ডাকাতি করতে হবে। জি, আমি একটু থামাই আপনাকে। আমি জনাব মান্নান আপনার কাছে যেতে চাই, যেটা হচ্ছে এতক্ষণ ধরে যেটা জয়নাল আবদিন ফারুকী সাহেবের আমি বক্তব্য মনে হলো যে তিনি যেটাকে বলতে চাচ্ছেন যে দুর্নীতি এবং জিনিসপত্রের দামটা কেন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক পেশে রাজনীতি কিংবা এক পেশে ডেমোক্রেসি। আসলে কি সেটা? বেলাগাম অভিযোগ, বেলাগাম আপনার শব্দ ব্যবহার করলাম, জনাব ফারুকের বেলাগাম অভিযোগের কথামালা। এক নম্বর, পররাষ্ট্রনীতি নাই। পররাষ্ট্রনীতির উৎপাদক কি? বন্ধুত্ব। আমাদের বন্ধু ভারত, আমাদের বন্ধু চীন, আমাদের বন্ধু রাশিয়া, আমাদের বন্ধু আমেরিকা, আমাদের বন্ধু ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের বন্ধু সৌদি আরব। তো সর্বত্র আমাদের সাফল্য। সবাই আমাদেরকে দাওয়াত দেয়, ডাকে, মিটিং করে বসে, আর ওনারা আঙ্গুর ফল, টক, সাওয়ার গ্রেপস বলতে থাকেন। এক নম্বর। দুই নম্বর, তিনি বললেন রেল করিডর। রেল করিডর উভয়ের জন্য মঙ্গলজনক। আমরা পৃথিবীর একমাত্র দেশ নই। ওনারা যদি জিওগ্রাফি পড়াশোনা করে দেখবে, মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার উপর দিয়ে আলাস্কায় যায়, রেলে যায়, সড়কে যায়, বিমানে যায়, নদীতে যায়, সম্পূর্ণ সভরিন রাষ্ট্রের উপর দিয়ে। তাই বলে কি কানাডার সভরিন নয়? কানাডা কি সব বিক্রি করে দিছে? আরও উদাহরণ আছে। ব্রুনাইয়ের উপর দিয়ে মালয়েশিয়া এই পার ওপারে যায়। আরও উদাহরণ আছে। মালি, সেনেগাল, গ্যাম্বিয়ার উপর দিয়ে এপার ওপার যায়। আরও উদাহরণ দিতে পারবো। লেসোথো, দক্ষিণ আফ্রিকা, এপার ওপার ঘুরে বেড়ায়। তো উনারা একটা কাক্কু ক্লাউড ল্যান্ড একটা বলে আকাশে বাস করে, বাস্তবে বাস করে না। সারা দুনিয়া মিলেমিশে চলে, ব্যবসা বাণিজ্য করে। আমরা তাই করছি। না, সেই জায়গাটা জি, আমরা মিলেমিশে বাণিজ্য করছি সেটা আপনি বলছেন। সেই বাণিজ্যতে মিলেমিশে বাণিজ্যতে বোধহয় ওনাদের অভিযোগটা নাই। অভিযোগটা হচ্ছে দেওয়া নেওয়ার। আমি কতখানি দিয়ে দিচ্ছি আর সর্বস্ব দিয়ে আমি অন্য একটা জায়গাকে থ্যাংক ইউ জানাচ্ছি কিনা, আমি পাচ্ছি কতটুকু সেটা। আপনি যেটা বলছেন যে করিডোর এবং যেটা হচ্ছে যে দেশের উপর দিয়ে বিভিন্ন জায়গার সংযোগ, সেটা সারা পৃথিবীতেই আছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে ভারতকে আমরা করিডোর দিচ্ছি, কিন্তু বাণিজ্যের সাথে নেপাল, ভুটানের মধ্যে, ভারতের মধ্য দিয়ে যদি বাংলাদেশ তার করিডোর চায়, সেটা কি ভারত দেবে? এই প্রশ্নটাই আমার ছিল। আমরা যদি চাই, আমরা যদি চেয়েছেন, বহুবার নেপালও যদি চেয়েছেন। চায়, আমরা উভয় যদি চাই, ও আপনি অলরেডি জানেন আমাদের চুক্তি একটা আছে, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে চুক্তি অলরেডি আছে। এটা 5-6 বছর আগে এটা সই করা হয়েছে। আমাদের গাড়ি টাড়ি ইন্ডিয়া যাচ্ছে অলরেডি, কয়েকটা টেস্টিং হয়ে গেছে অলরেডি নেপালের দিকে। পারা যায় না এই ধরনের যারা সাওয়ার গ্রেপস ক্ষোভে ভোগে, তারা নানা বাধা সৃষ্টি করে, মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে, তারা টিকে থাকতে চায় না, কিন্তু প্রশ্নটা হচ্ছে জনাব মান্নান যে ভারতের সাথে বাংলাদেশের যে অসম্ভব ভালো রিলেশন, সেটা আপনাদের সরকার টু সরকার এবং দল টু দলের সঙ্গেও আছে। কিন্তু সেই জায়গাটাতে প্রশ্ন যে এত ভালো রিলেশনশিপের পরও ভারতের সাথে, আমি যেটাকে বলতে চাচ্ছি নেপাল ভুটানের সাথে যে বাণিজ্য ট্রানজিট করিডোর, সেটা কেন 5-6 বছর থেকে তাহলে ঝুলে থাকবে? এটার বাস্তবায়ন কেন হয়নি? ওটা বাস্তবায়নের বিষয়ে আমাদের দেশে অনেক প্রকল্প বাস্তবায়ন করতে সময় পার হয়ে যায়। আপনারা প্রায় সমালোচনা করেন, নানা ধরনের জটিলতা আছে, আমলাতান্ত্রিক আছে, বেলাগাম দুর্নীতি আছে, বেলাগাম লোভ এবং অভিযোগ আছে। এইগুলো বাস্তব জগতের কথা। কথা হলো আপনি গোড়ার পিঠে আছেন কিনা, আগাচ্ছেন কিনা। আমাদের সরকার আগাচ্ছে। অনেক বাধা বিপত্তি, বিএনপির মতো অযৌক্তিক কথাবার্তার, নানা ধরনের সংশয় সৃষ্টির প্রয়াসকে পেছনে ফেলে বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা বাংলাদেশকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে গেছি। তাই আমাদেরকে মানুষের দাওয়াত দেয়, ওনার তুই জিজ্ঞাসা করে না। নো ওয়ে। না, আমি সেটা বলছি না, যেটা এগুলো আউট অফ কন্ট্রোল। এটা বুঝাতে এই জন্য চাচ্ছি, সব সময়কালে তো উন্নয়ন হতো চুরিকে জনগণ এটা ভাবে না। আমার দেশে কৃষক পদ্মা সেতুর মর্ম, তার মানে আপনি বলছেন রাষ্ট্র অ্যাক্টিভ না? রাষ্ট্র কিসের অ্যাক্টিভ? রাষ্ট্র অ্যাক্টিভ চুরির খাতিরে। যেখানে রাষ্ট্র জনগণের প্রতি মায়া মমতা থাকে না, জনগণের প্রতি মায়া মমতা থাকে না, গণতন্ত্রের প্রতি বিশ্বাস থাকে না, চুরি করে দিনের ভোট রাতে করে, তারা কি করে 154 জনকে বিনা প্রতিনিধিত্ব করে সরকার গঠন করে? তারা তো জনগণের পক্ষের লোক হইতে পারে না। সেখানে আমি মনে করি এই সরকার উপর দিয়ে রেল লাইন একটা নির্মাণ করে মেট্রো রেল চালালে উন্নয়ন দেশ
বলা যাবে না। উন্নয়ন দেশ তখনই বলা হবে যখন আমার মুদ্রাস্ফীতি কমবে, জনগণ পেট ভরে খেতে পারবে, বাজারে ব্যাগ ভরে বাজার নিয়ে আসতে পারে, জি। তখনই আমি বলবো এটা উন্নয়ন। কিন্তু উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী এই কোথায়? মুহূর্তে কিন্তু চীনে। আরে খোদা, আরে চোখ থাকি দ্বন্দ্ব সমারে, কি যে বলবো, দুঃখে ভরাকান্ত হৃদয়ে আমি বলতে হয়, চীন কেন গেছেন? এখানে যদি আমি অর্থনীতির ছাত্র না, একজন রাজনৈতিক আপনি কর্মী- রাজনৈতিক বিশ্লেষণটাই না না, করেন। আমি রাজনৈতিক বিশ্লেষণ এইভাবেই করতে চাই। জি ভারতের মোদী সাহেব তো এখন রাশিয়া, তাই না? জি আমাদের প্রধানমন্ত্রী এখন চীন, এক সপ্তাহের মধ্যে 2 বার ভারত। এগুলা বিরাট আন্তর্জাতিক খেল চলছে ক্ষমতায় টিকে থাকার জন্য। এই খেলার কোন এই কোন অংশে খেলা আপনারা? শুনেন, আওয়ামী লীগের খেলা হ্যাঁ আমরা কিছুটা এখন ধরতে পেরেছি, কারণ লিফলেট বিলি করে তারেক রহমান যে খ্যাতি অর্জন করেছে, রাস্তার থেকে জনগণ গ্রামে গঞ্জে চলে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছে, ভোট কেন্দ্রে মানুষকে যেতে যে আহ্বান করেছে সেটা সাড়া দিয়েছে। এতে প্রমাণিত হয়েছে এই সরকার ক্ষমতা থাকার জন্য চীন ভারত। দুঃখ লাগে, মান্নান ভাইয়ের মধ্যে একজন শিক্ষিত লোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুঃখ লাগে। তার মানে আন্তর্জাতিক খেলাই খেলছে বাংলাদেশ আরে তার ক্ষমতায় থাকার জন্য। আপনারা সেই খেলার কোন অংশে? আন্তর্জাতিক খেলার একজন সদস্য হিসাবে ক্ষমতায় পুতিনের মতো মোদির মতো টিকে থাকার ব্যবস্থা করছেন বিদায় চীনের কাছে ভারতের অনুমতি নিয়ে তাহলে তো নিয়েছে। আওয়ামী লীগ- এটা জনগণ বলা শুরু করেছে, আমি না। কিন্তু জয়নুল আবেদিন ফারুক, তাহলে তো বলবো যে আওয়ামী লীগ অনেক শক্তিশালী, তারা ইন্টারন্যাশনাল প্লেয়ার। শক্তিশালী কেমনে? বেনজিরের মতো লোক থাকতে শক্তিশালী ছিল। এখন আরো কতজন বেনজির আছে জনগণ বলা এখন তো শুরু পুতিন করেছে। আছে, মোদি এরা আছে। যখন রিটায়ার করবে এরাও বেনজির হয়ে যাবে। তবে কথা আছে, রাশিয়া ভারত আছে। বাংলার মানুষ সহজ সরল হইতে পারে, কিন্তু বাংলার মানুষ অন্যায়কে কোনোদিনও ক্ষমা করে নাই। জি, এই প্রসঙ্গে আমি শুনলাম, কিন্তু আমি যে জায়গাটা আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি বলছেন বারবার গণতান্ত্রিক সরকার না, বিনা ভোটের সরকার, কিন্তু একটা আন্দোলন হচ্ছে কোটা পদ্ধতি বাতিলের সংস্কারের জন্য, সেটাও তো গণতান্ত্রিক ওয়েতে হচ্ছে না, কিন্তু গণতন্ত্র না থাকলে এই আন্দোলন কি করে হয়? আমরা সমর্থন দিয়েছি, আমরা কোটার বিরুদ্ধে না, মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে না। জি তাদের দাবিগুলা পর্যালোচনা করে দেখেন, কোটা পড়ে দেখেন। আপনি তো একজন সিনিয়র সাংবাদিক, দেখেন এই যে বাংলা ব্লকেট জি। কত সুন্দর সুন্দর নাম বাইর করে, এর হলো ভবিষ্যৎ সচিব, ভবিষ্যৎ ইয়নো, ভবিষ্যৎ ব্যাংকের কর্মকর্তা, এরাই তো ভবিষ্যৎ। এদের যে কোটাটা বিষয় আছে, এটা সরকার ইচ্ছা করলে বসে সমঝোতা করে দিতে পারে। আমরা মুক্তিযোদ্ধার কজন আছি এখন? হাতে গোনা। তাহলে এদের প্রশ্ন থাকুক, কিন্তু পার্সেন্টেজের ব্যাপারে এদের কথা, এরা তো কোটা বাতিল করতে বলছে না, সংস্কার বলা পার্সেন্টেজটা যেন বিধি বিধান মতো হয়। আমরা যেন যারা বুদ্ধিমান, যারা ভালো ছাত্র, তারা যেন সামনের দিকে চাকরি পেতে পারে, সেই ব্যবস্থা তারা চায়। এখন আন্দোলন হচ্ছে, কেউ বলতে খোঁচাচ্ছে, কেউ আবার বাইরে পিঠাচ্ছে, কেউ বলছে করতে দেবো না। এইসব কথা দরকার কি? ওদেরকে ডেকে এনে কথা বলেন, সমস্যার সমাধান করেন। আদালত তো, বিষয় তো আদালতের। ও আদালতে, এটা আর বলতে চাই না, আবার আদালত ডেকে বসবে, আমি এইসব বিষয়ে কথা বলতে চাই না। আদালত কি 84টা মামলার আসামি, আজকে একটা মামলা 3 বছর 4 বছর এখনো চার্জ গঠন করতে পারে না। পুলিশবাদী মামলা, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী আজ কারাগারে, এটার হিসাব নাই। তাই আদালত নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, সম্মান রেখে বলতে চাই, আদালতের ঘাড়ে রেখে জনগণ যেভাবে বলা শুরু করেছে, তারা এই ব্যবস্থা গ্রহণ করা উচিত না। আদালত রায় দিবে, আবার বললো যে শুনানি হবে, এগুলো দেখা যাক কি হয়। জি, আমি সেই জায়গাটা একটু যেন মান্নান সাহেব জানতে চাই, একটা আন্দোলন হচ্ছে, কালকেও সকাল সন্ধ্যা অবরোধ দিয়েছে যারা কোটা আন্দোলন করছে, কোটা সংস্কার আন্দোলন, সেইখানে যে জায়গাটা বলছেন বিএনপি সমর্থন দিয়েছে, আপনি জানেন জাতীয় পার্টিও বলেছে যে এই কোটা পদ্ধতিটা একটা সংবিধানের সাথে পরিপন্থী, এবং আমরা জানি ভারতে কিন্তু সামগ্রিকতে 10% কোটা মাত্র আছে। ভারতের কোটার বিষয়টা আদালত সুরাহা করেছিল, আমাদেরটাও তো আদালতেই ঝুলে আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, বিএনপি কিন্তু বলছে দাবিটা যৌক্তিক। আপনি কি বলবেন? আমার ব্যক্তিগত মত থাকতে পারে, সেটা আমি অবশ্যই বলবো, বলতে আমার কোনো বাধা নেই। শুনেন, কোটা শুধু আমাদের দেশে একা নয়, সারা বিশ্বের অনেক দেশেই আছে। আমাদের পাকিস্তানের সময় একটা উদাহরণ দিই শুধু, তারা পরিষ্কার হয়ে যাবে। সেন্ট্রাল বড় চাকরি যেটা ছিল সিএসপি, মনে আছে, নন্ডমুন্ডের হত্যাকর্তা ছিল, সেখানে আমাদের 50-এর দশকে আমাদের লোকেরা ঢুকতে পারতো না, কারণ পাকিস্তানিরা শিক্ষায় দীক্ষায় ব্রাইট ছিল, আমাদের চেয়ে বেটার পড়াশোনা করতো, তারা সব চাকরি নিয়ে নিত। এই জন্য
পাকিস্তানের মাঝামাঝি সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী লীগের পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন সামান্য সময়ের জন্য, তখনই শুরু করেছিলেন এই প্রোটেকশন। 20% মেধা, 40% ইস্ট পাকিস্তান, 40% ওয়েস্ট পাকিস্তান। ফলে আমরা প্রতি বছর সিএসপিদের মধ্যে কোটা কিছু পেতাম 40% প্লাস আরও কিছু মেধায় পেতাম। আমাদের মঙ্গলজনক ছিল। এটা ছিল উদাহরণ পাকিস্তান, আরও হয়তো ছিল, আমার সময় মনে নাই। আমি আপনার কথা বলতেছি, মুক্তিযুদ্ধদের কোটা একটা আবেগের বিষয়। জাতির ঋণ ফারুক সাহেব একজন মুক্তিযোদ্ধা, তাকে আমি সম্মান রেখেই বলছি। তারা প্রাণ দিয়েছে, মান দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, অনেকটা ক্ষতি হয়েছিল। তাদের প্রতি জাতির একটা কৃতজ্ঞতা ছিল, ঋণ ছিল। এটা মেটাবার একটা প্রয়াস বঙ্গবন্ধু করে দিয়ে গেছিলেন এবং সেটা নিয়ে এতদিন চলেছিল। এখন দেশ অনেক এগিয়ে গেছে। ৭২-এর মুক্তিযোদ্ধার যে অর্থনৈতিক অবস্থা, আর এখন 2008 2108-এ বা 2008 2000 কত 2024 মুক্তিযুদ্ধ বা আমাদের অবস্থা সেম নয়। প্রশ্ন উঠতেই পারে, আরও কোটা ছিল, জেলা কোটা ছিল, ক্ষুদ্র জনগোষ্ঠীর কোটা ছিল, এইগুলা সব রিভিউ করা দরকার। সরকার করছিল, অনেকে মনোপুত হয় না। এই জন্য বিষয়টা যেহেতু উচ্চ আদালতে তা কেউ নিয়ে গেছে, যারা নাগরিক হিসাবে সংক্ষুব্ধ, সরকার যায় নাই, সংক্ষুব্ধ ব্যক্তিরা গেছে। এখন যেহেতু উচ্চ আদালতের হাতে চলে এসছে, সাবজুডিস ম্যাটার, এটা আমার এখানে এবং জনাব আব্দুল ফারুক সাহেবের জন্য আলোচনাটা ঠিক হবে না। যেহেতু ওনারা সুশাসন চায়, আমরাও চাই, আমরা সুশাসন দিচ্ছি, ওনারা বলে না আমরা উই মাস্ট ওয়েট ফর দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট। এটা ছাড়া কোনো বিকল্প আপনারা নেই। সুশাসন চাচ্ছেন, আর আমিও শুরু করেছিলাম দুর্নীতি দিয়ে আলোচনাটা। দুর্নীতি, কিন্তু যে জায়গাটাতে আমি অনুষ্ঠান শেষ করব, দুজনের কাছে একটা প্রশ্ন। আপনি সুশাসনের কথা বলছেন, আমরা দুর্নীতির রাশ টানার কথা বলছি, এবং ওটা আপনাদের হাতে আছে কিনা সেটাও জানতে চাচ্ছি, যে রাশটা টানার জন্য রশিটা তো হাতে থাকতে হবে, না থাকলে টানবেন কি? প্রশ্ন হচ্ছে, আমি আপনার কাছে যেটা করতে চাই, চোর আর পুলিশের সম্পর্ক কি? শেষের কথাটা বুঝলাম না, কি বললেন? চোর আর পুলিশের সম্পর্কটা কি? চোর পুলিশের সম্পর্ক তো আবহাওয়া মার্কের ধ্রুপদী সম্পর্ক। একজন চুরি করবে, আরেকজন ধরবে, কিন্তু বিচার করবে আদালত। কিন্তু চোর আর পুলিশ হচ্ছে, একজন চুরি করবে, পুলিশ ধরবে, কিন্তু প্রায় আমরা দেখছি বড় বড় ছবি, চোর আর পুলিশের ডাকাতের সখ্যতা, বন্ধুত্ব, এমনটাই কি? সংজ্ঞা কি বদলে আপনি গেছে? তথ্যগুলো কেন তুলে ধরছেন? হাজার হাজার যে সুন্দর বিষয় আছে, সেটেল করছে, পুলিশে ধরছে, এগুলো আপনি নজর আনতে। কিন্তু বড় বড় চোরদেরকে যখন আমরা দেখছি, আমাদের চোখ খুলছে, তখন দেখছি ওই চোররা পুলিশের সাথে বড় বড় ছবি তুলেছে। একজন পুলিশ অফিসার তো জনপ্রতিনিধি না। শুনুন, আপনাদের সঙ্গে সবাই ছবি তুলতে পারে, কিন্তু যারা চোর ধরবে সেই পুলিশরাই কেন চোরদের পাশে ছবি তুলছে, কিংবা চোরেরা কেন পুলিশের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে? তাহলে কি আমাদের পুলিশরা চোর চিনতে পারছে না? এখন তো আর বড়রা নয়, সূর্য নয়, ছোট ছোট নক্ষত্র, ছোট ছোট তারা, কমেট, এরাও চলে আসতেছে। তথাকথিত ছোট ছোট চাকরির লোকেরাও এখন আজকে দেখলাম 16 জন 17 জন চলে এসছে। সুতরাং কি স্বীকার করি? হ্যাঁ আছে, তো আমরা অস্বীকার করি না। আমরা শাস্তি দিচ্ছি, পালাচ্ছে, ধরছি, সিজ করছি। আদালতের আমার অর্ডার দিয়ে তো ক্রুক করা যাবে না, আমি তো অর্ডার দিতে পারি না। ডিউ আদালতে যাচ্ছি, আদালত ক্রুক করছে, দুদক একটু। সুতরাং এগুলো ওয়েট করতে হবে। জি, আপনারা ধরছেন, কেউ চলে যাচ্ছে। আঙ্গুর ফল টক আবার বলা উচিত। সাওয়ার গ্রেপস অ্যাটিটিউড দিয়ে বিএনপি কিছু করতে পারবে না। সুযোগ মতো সাপোর্ট দিবে, সুযোগ মতো উদ্যোগ করবে, এতে কোনো ফায়দা হবে না। জনগণের জীবন অবশ্যই ভালো। মান্নান ভাই, দুধ টক হলে দই হয়, আঙ্গুর টক হলে মদ হয়। আর কেউ দুধ বেচে মদ খায়, আর কেউ মদ বেচে দুধ খায়। আওয়ামী লীগ এমন একটা দল যারা নিজকে রাজনৈতিক এমন একটি দল মনে করে যে স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান তারাই স্বাধীন করেছে। এই মনোভাব থাকার কারণে বাংলাদেশটাকে তারা তাদের নিজস্ব ভূমি মনে করে, জনগণের দিকে তারা তোয়াক্কা করেন। এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ। সে কারণে আমি মনে করি এই দল তো আমি করার সৌভাগ্য হয়েছে ছাত্র জীবন, কিন্তু আমার বক্তব্য আমি এই দলকে খারাপ বলবো না। এই কারণে দলের অনেক ভালো ভালো নেতাও আছে। বর্তমান পরিস্থিতির আলোকে আওয়ামী লীগ যে নিজকে স্বাধীনতার সপক্ষে লোক দাবি করে, এটা কার করার অধিকার তাদের নাই। কারণ স্বাধীনতা যুদ্ধের যে মনোভাব আওয়ামী লীগের ছিল, সেটা এখন তাদের মধ্যে নাই। তাদের মধ্যে আছে ক্ষমতায় টিকে থাকবে কি করে, ক্ষমতায়
বসবে কি করে? জনগণের দিকে তাদের কোনো তোয়াক্কা করে না। সেখানে আমি বলতে চাই, বাংলাদেশের টোটাল রাজনৈতিক যে সংকট আওয়ামী লীগ সৃষ্টি করেছে, আওয়ামী লীগ এটা উচিত হয় নাই। তত্ত্বাবধায়ক আনছে, তত্ত্বাবধায়ক থাকুক। এখন যে আওয়ামী লীগ যে মানে সমস্যাগুলো সৃষ্টি করেছে, সেই সমস্যাগুলোর সমাধান তারাই করতে পারে। কোটা বিরোধী উনি যে যুক্তি দিল, এই যুক্তি কোটা বিরোধীরা মানবে না। উনি একজন দক্ষ কর্মকর্তা ছিলেন, সিভিল, এবং এ অনুসারে এখন উনি আওয়ামী লীগ, 3 বারে এমপি হয়ে উনি আওয়ামী লীগ হয়ে গেছে। কিন্তু ওনার দক্ষতা যদি বাংলাদেশের মানুষের জন্য সদ্ব্যবহার অতীতে উনি করেছে, এখন যদি আওয়ামী লীগের হিসাবে করতো, এই বদনামটা আওয়ামী লীগের এরকম 100 লোক যদি করতো, আওয়ামী লীগের বদনামটা থাকতো না। তাই আওয়ামী লীগ এখন দিন দিন তারা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে এই দুর্নীতির কারণে, এই স্বজনপ্রীতির কারণে, জনগণের প্রতি তোয়াক্কা না করার কারণে। এই জন্য আওয়ামী লীগ আর নিজকে কোনোদিনও স্বাধীনতা প্রিয় দল হিসেবে তারা টিকে থাকবে না। এই জন্য আমি মান্নানবাদীকে অনুরোধ করবো, রাজনৈতিক কর্মী হিসেবে, মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের টোটাল রাজনীতিতে আসুন। একটা জিনিস করা দরকার, মানুষকে বাঁচান, মুদ্রাস্ফীতি থেকে বাঁচান, অভাব অনটন থেকে মানুষকে বাঁচান। আপনি দেখেন, আমি উত্তরা থেকে আমার নিকুঞ্জ থেকে 2 ঘন্টা 40 মিনিটে আপনার এই চ্যানেল আইতে আসছি। সামান্য একটা যানজট আড়াইতে পারেন না, একটা সিগন্যাল ব্যবস্থা করতে পারেন না, পানি নিষ্কাশন করতে পারেন না, জনগণের পেঁয়াজের দাম কোত্থেকে আপনি কমাবেন? সেখানে আমি মনে করি বাংলাদেশের টোটাল এই রাজনীতিটা হিন্দুস্তান মানে ভারত বিরোধী যে জনগণ আস্তে আস্তে খেপছে আপনাদের উপর, এটা কিন্তু আপনাদের জন্য খুবই খারাপ হবে। আপনারা আজকেও কালকেও দেখেছি গুলি করে বর্ডারে মানুষ মেরে ফেলতেছে, আর আপনারা চুক্তি করছেন, করিডোর দিচ্ছেন। এটা আপনাদের জন্য ঠিক না। তাই বাংলাদেশের মানুষ, আমি বিএনপি কর্মী হিসেবে বিএনপির পক্ষে অবশ্যই বলবো, কিন্তু এটা বিএনপির ইস্যু এখন আর না। এখন ইস্যু হয়ে গেছে অ্যান্টি ভারত, যে আমার বুকের উপর দিয়ে রেল লাইন যাবে, সে রেল লাইনে কি যাচ্ছে আমি দেখতে পারবো না, এমন কাজ আমরা করতে দেব না। সে কারণে আমি আওয়ামী লীগকে অনুরোধ করবো, সমস্যা সমাধান করেন, জনগণের দাবি মেনে নিয়ে আরেকটা নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে দেন, দেখবেন দেশে নির্বাচন 5 বছর সেটা পর ওনাদের না, বিষয়, ওনাদের বিষয়। আপনারা বলেন আমরা ব্যর্থ হয়েছি, দেখেন কেএফসির গল্প শুনছেন তো, কেএফসি কেমনে হয়েছে? 52 বছর বয়সে $72 নিয়ে গাছতলায় বসে বসে চিন্তা করছে কি করবে। সে $72 দিয়ে $72,000 কোটি মালিক কেএফসি, কেনটাকি ফ্রাইড চিকেন। তো সে কারণে আমরা হতাশ নই, আমরা সে কেএফসির মতোই সফল আমরা হব ইনশাল্লাহ। সেখানে মান্নানবাদীকে অনুরোধ করব, বল আপনাদের কোর্টে। অনেকে বলে জব্বর আলীর পায়ে বল, কোন দিকে গোল দে, 2 পক্ষের গোলে সাবধান থাকেন। আমরা কিন্তু সাবধান আছি, সাবধান আপনারা নাই। অঘটন জনগণ ঘটায় দিবে, পুলিশ দিয়া বেনজির মতো লোক দিয়ে অতীতেও দমাতে পারেন না, এখনো পারবেন। তার মানে আপনারা কেএফসির মতো সফল হবেন 100%। ধৈর্য আমাদের আছে। ওনাদের অবস্থান কোটি মানুষের মামলা নিয়ে যে লোক বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোর্টে থাকি, রোববার সকাল থেকে, একটা লোক কি গেছে আওয়ামী লীগে? হ্যাঁ গেছে। কারা গেছে? যারা অতীতে মধুর সাব গেছিল, আল্লাহ ওনাকে বেচতে নেই, অনেকে গেছিল, আবার ঠিক মতো আইছে। কিন্তু ওনারা আসার ব্যবস্থা করবে, যেহেতু আমরা আর নিব না। কারণ নিব না, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে যে জনগণকে সাথে নিয়ে যে রাজনৈতিক কাজ করে যাচ্ছে, সেটার সফলতা আমরা কর্মীরা পাবো, আমরা নেতারা পাবো, এই বিশ্বাস আমার আছে। যারা বানান, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, কিন্তু সবচেয়ে বড় কথা একদম শেষ করব আপনার কাছে শুধু একটা চলছে যে আশা হত হচ্ছে না বিএনপি কেএফসির মতো সফল হবে, তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন এবং তাদের নেতৃত্ব সঠিক অবস্থানে আছে। শকুন প্রার্থনা করতেই থাকুক, শকুন আকাশে উড়ে প্রার্থনা করতেই থাকুক, সুন্দর গরুটা মরবে আর খাবে, শকুনের জন্য দোয়া করি। কিন্তু গরু, স্বাস্থ্যবান গরু অত তাড়াতাড়ি মরবে না। শকুনকার দীর্ঘদিন, তাই 14 লাখ টাকার ছাগল কিনি না আমরা। একটা মিনিট, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। জনাব আব্দুল ফারুকের মুক্তিযোদ্ধা, গর্বিত বাঙালি, বাংলাদেশি, আইনগতভাবে, নৃতাত্ত্বিকভাবে, সম্মানজনকভাবে, রক্তে মাংসে, সংস্কৃতিতে বিশ্বাসে বাঙালি, বারবার বলছি। তার কাছে প্রশ্ন, হীনমন্যতার একটা সীমা থাকা উচিত, অপমানের সীমা থাকা উচিত। আপনাদের রিজভী সাহেব আপনারা বলেন, আপনি একটু আগে বললেন
ভারতের পারমিশন নিয়ে বেজিং গেছে প্রধানমন্ত্রী। এটা আপনাদের লজ্জা হওয়া উচিত। রেসপন্সিবল জায়গা থেকে একটা সভরেন রাষ্ট্র সার্বভৌম, তার প্রধানমন্ত্রী আপনারও প্রধানমন্ত্রী, বাই অল ল আপনি মানুন বা না মানুন, এই সরকার আপনার সরকার, বাই ল আপনি একদম ইরেসপন্সিবলি কথা বলবেন যে ভারতের পারমিশন নিয়ে গেছে। ইউ ডোন্ট নো হোয়াট ইজ ডিপ্লোম্যাসি। এটাকে পারমিশন বলে না। নিত্য নৈমিত্তিক যোগাযোগ থাকে, বন্ধুর সঙ্গে বন্ধুর, এমনকি শত্রুর সঙ্গেও কথা বলে। আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র কতবার বেজিংয়ের সঙ্গে আর কি যে এক লোক যে নর্থ কোরিয়ার সঙ্গে কথা বলে, এগুলো আপনার জানা উচিত। ইউ ডোন্ট নো দিস। কিন্তু জনাব মান্নান, আপনি বলছেন মানুষ বন্ধুর সাথেও কথা বলে। মান্নান সাহেব, আমি শেষ করব। আপনি বলছেন মানুষ বন্ধুর সাথেও কথা বলে, শত্রুর সাথেও কথা বলে। বিএনপি তো আপনাদের শত্রু, ভোটের আগে পরে আপনারা শত্রুর সাথে কথা বলেন এই টক শো ছাড়া। এটা তো টক শো, এটা তো ফরম্যাট না, আনুষ্ঠানিক ফরম্যাট না, এটা তো রাষ্ট্রীয় ফরম্যাট না, আনুষ্ঠানিক ফরম্যাট না। তাহলে আপনারা শত্রুর সাথে কথা বলে কখনো কি শান্তির পথে আসতে চেয়েছেন দুটো দলই? ব্যাংক্রাপ্টসি হয়েছে জনাব রিজভী, এবং আজকে এটা রিপিট করলেন জনাব ফারুক। এইটা উচিত অনুচিত আমি যাব না, মোটেও গ্রহণযোগ্য নয়, কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আজকে যদি দেখুন মান্নান ভাই, আপনি একজন বিজ্ঞ সরকারি কর্মকর্তা ছিলেন, এখন আওয়ামী লীগে যোগ দিয়ে মন্ত্রী হয়েছেন, দুইবার আপনার প্ল্যানিং মিনিস্টার ছিলেন। অবশ্য আপনাকে আমি সম্মান করে কথা বলতে চেষ্টা করি এবং চেষ্টা করেও যাব। আমরা আওয়ামী লীগ কোনো নেতাকে অশ্রদ্ধা করে কোনো কথাও বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই দেশকে ভাবেন, দেশের মানুষকে ভাবেন। শোনেন, শকুনের দোয়া গরু মরে না, ঠিকই বলেছেন। আপনারা যতই অপবাদ দেন না কেন, তারেক রহমানকে, খালেদা জিয়ার মতো লোক আজকে কেবিনে হোমিওগ্লোবিনের অভাবে মরে যাচ্ছে, 2টা কিডনি নাই, তাকে বিদেশে কি পারেন না আপনি চিকিৎসা দিতে? অবশ্যই পারেন। সে মানবতা আপনাদের মাঝে নাই, সে মানবতা নাই বিধে আজকে গ্রামের মানুষ, শহরের মানুষ আজকে খালি ব্যাগ নিয়ে বাজার থেকে ফেরত আসে, বউর গালি শুনতে হয়, কারণ যে ইনকাম সে ইনকাম দিয়ে চলে না। তাই আপনাদের মতো বিজ্ঞ লোকেদের উচিত আওয়ামী লীগকে এখন বুঝানো যে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দাও, চিকিৎসা করানো হোক, আর বাংলাদেশের টোটাল রাজনীতির যে সমস্যা এটা সমাধান করা উচিত। জি, তাহলে আজকে আলোচনাটা শেষ করে নিয়ে আসি। আমরা আরেকদিন আর এই আলোচনা করবো, কেন আলোচনা এত তাড়াতাড়ি শেষ হবে না। প্রিয় দর্শক, যারা শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে আরো একবার ধন্যবাদ, সম্মানিত আলোচক তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। ভালো থাকবেন সকলে।